চায়না আমি বহুবার গেছি। ওই আন্তর্জাতিক অনেক সিরামিক প্রদর্শনীগুলোতে আমি অংশ নিয়েছি। তো সাম্প্রতিক ২০২৪ সালে যে ওইটা ইউনেস্কোর আয়োজন ছিল এবং ৬টা বিশ্ববিদ্যালয়ে এটা অর্গানাইজার হিসাবে যুক্ত ছিল। খুব বড় একটা ইভেন্ট এখানে ছিল, গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। এশিয়ার গুরুত্বপূর্ণ এরকম ১২টা দেশের প্রায় ৩০০ শিল্পী, এখানে নির্বাচিত শিল্পী কম্পিটিশনের মাধ্যমে, অর্থাৎ এখানে সিলেক্টেড আর্টওয়ার্কসগুলো দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তো সেখানে আমার একটি শিল্পকর্ম সিলেক্ট হয়, সেখানে গেছি। এটা ওই ইমরান প্রদেশের সেন্সুই জায়গাটার নাম আর কি। তো খুব বৃহত্তর একটা জায়গায়, সুন্দর পরিবেশে আমি যতবার চায়নায় গেছি আমি খুব অভিভূত হয়েছি তাদের আতিথেয়তা। এবং বিশেষত যে চায়নায় গেলে সুবিধাটা হয় যে সিরামিকের তো একেবারে মূল জায়গা, হাজার হাজার বছর ধরে চাইনিজদের যে সিরামিক চর্চা, সিরামিকের যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, যেমন আর্থেনওয়্যার, স্টোনওয়্যার, পোর্সেলিন, ইউটিলিটি বেসড যে সমস্ত সিরামিক্সগুলো আছে, টেবিলওয়্যার বিশেষ করে, তারপরে ক্রিয়েটিভ যে সিরামিকগুলো আছে, নানাবিধ সিরামিকে একেবারে ভরপুর, চায়না সমৃদ্ধ। তো সেই জায়গাটিতে গেলে আমরাও শিখতে পারি। আর একটা আন্তর্জাতিক এরকম একটা কম্পিটিশনে অংশ নেওয়াটা আসলে খুব নিজের একটা চরম আনন্দের একটা জায়গা। শিল্পী হিসাবে আমার একটা কাজ সিলেক্ট হয়েছিল এবং সেখানে সেই কাজকে ঘিরে অনেক গল্প আছে। যেমন ওখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমার বোঝাতে হয়েছিল, কারণ আমাদের দেশের যে মাটি আমরা ব্যবহার করি, চাইনিজরা সেরকম মাটি তো ব্যবহার করে না। আমাদের আর শিল্পী হিসাবে প্রত্যেকেই আলাদা আলাদা কিছু রেসিপি থাকে, ক্লে বডি নির্মাণের একটা বিষয় থাকে, এবং আমি যে ফর্মে যে এক্সপ্রেশন নিয়ে কাজ করি তাদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ফলে হয়েছে কি যে সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসে আমাকে জিজ্ঞাসা করেছে আমি আসলে কী করেছি, আমার কন্টেন্ট কী, আমার ফিলোসফির জায়গাটা কী, আমি কী গ্লেজ অ্যাপ্লাই করেছি, তারপরে আমার টেকনিক্যাল যে সমস্ত সিরামিকের জায়গাগুলো আছে। একে তো আমি শিক্ষক, আবার শিল্পী, সেই হিসেবে তাদেরকে আমার তাৎক্ষণিক মুহূর্তে বিভিন্ন ক্যামেরার সামনে আমার তাদেরকে বলতে হয়েছে যে আমি এইভাবে কাজের আমার অ্যাপ্লিকেশনটা করেছি। কাজটা ছিল আসলে গণহত্যা নিয়ে কাজ আর কি। আমি তো সিরিজ করি, মানে দীর্ঘদিন ধরে কিন্তু আমি গণহত্যা নিয়ে কাজ করছি। গণহত্যা কিংবা যারা আত্মত্যাগী মানুষ দেশের জন্য, দশের জন্য, এবং এই আমাদের দেশের বিশেষত বাংলাদেশের ৭১ থেকে শুরু করে ৭১-এর যারা আত্মহত্যা দিয়েছেন, বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছে, এই দেশ গঠনে যারা বিশেষ ভূমিকা রেখেছে প্রতিটি জায়গায়, অর্থাৎ এই দেশের জন্য যে মানুষটা আত্মত্যাগ করে, নিঃস্বার্থভাবে যারা জীবন দিয়ে দেয় দেশের স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, গণতন্ত্রের জন্য মানে টিকিয়ে রাখবার জন্য যারা প্রাণ দেয়, হ্যাঁ, তারা আমার কাছে তারা একদম বীরের মতোই আমার কাছে মনে হয়। তাদের সেই যে সমস্ত অন্তর্গত যে শক্তিটা, তার যে ধ্যান ধারণাগত যে জায়গাটা, সেটা আমি আমার ভাস্কর্যে প্রকাশ করার চেষ্টা করি। ওইটাই ছিল একটা সিরিজ ওয়ার্কের একটা অংশের একটা ছোট কাজ। তো এক এক দেশের মাটি এক এক রকম, এক এক অঞ্চলের মাটির মধ্যেও পার্থক্য আছে, কিন্তু মেইনলি এখানে হলো যে সিরামিকের যেহেতু মূল উপাদান মাটি, তো সেই ক্ষেত্রে মাটির সাথে আমরা আরও অন্যান্য ইনগ্রেডিয়েন্ট আছে, সেগুলো মিশিয়ে কিন্তু আমরা সিরামিকটা করি। তো আর্টিস্টের কাজটা হলো কিন্তু নতুন ক্লে বডি তৈরি করা, যা আমার এই উৎপাদিত পণ্য বলি কিংবা ভাস্কর্য বলি, এর মধ্যে যেন একটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে। তো আমাদের দেশের যে মাটি, আমি সাধারণত আমাদের দেশের মাটির সাথে অল্প বিস্তর হার্ড ম্যাটেরিয়াল যেমন সিলিকা, ফেলসপার, এই সমস্ত বিষয়গুলোকে মিক্স করি, ইনগ্রেডিয়েন্টগুলোকে করে আমার নতুন উদ্ভাবিত একটা ক্লে বডি আছে, যেটা নাকি অন্যদের চাইতে একটু আলাদা। তো এই আলাদা হওয়ার কারণে একটা আকর্ষণ তৈরি হয়। আর আমার বিষয়বস্তু, আমার ফর্ম, আমার চিন্তা, আমার যে ভিজুয়াল প্রেজেন্টেশন, সেই দিক থেকে একটা আকর্ষণ। তো চায়নার যে এইবার ২৪ সালের যে প্রদর্শনীতে আমি গেছি, সেখানে অত্যন্ত বিশ্বের সেরা সেরা শিল্পীদের মধ্যে কয়েকজন কিন্তু সেখানে এসেছে। তো তারাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, ওনারাও ভীষণ ভালো কাজ করেন। তো সেই জায়গাটায় আমার একটা অভিজ্ঞতায় আমি পূর্ণ হলাম যে তাদের সাথে পরিচয় হলো, দেখলাম, আমার কাজ তারা দেখলেন। এই যে একটা মত বিনিময়ের জায়গা, সেই জিনিসগুলো খুব ভালোভাবে তৈরি হয় আর কি একটা জায়গায় গেলে। চায়নায়
বিশাল বড় দেশ, সেখানে নানা ধরনের নানান পাহাড় পর্বতে কিন্তু নানা রকম মাটি আছে। তো এরকম অঞ্চলভেদে মাটির গুণাগুণ পার্থক্য মানে তারতম্য যেরকম আছে, তো সেই জিনিসগুলোকে এনে একজন শিল্পী করেন কি তখন তার মতন করে একটা মাটির কম্পোজিশন তৈরি করেন। আসলে কি করতে চাইছি, আমি কি ভাস্কর্য তৈরি করতে চাইছি নাকি ব্যবহারিক কোনো কিছু পাত্র তৈরি করতে চাইছি, সেটার উপরেও ডিপেন্ড করে আসলে ক্লে বডিটা নির্মাণ করা। তো আমাদের বাংলাদেশের যারা আমরা ক্লে নিয়ে কাজ করি, সিরামিক নিয়ে কাজ করি, আমাদের কাজগুলো একটু ভিন্ন রকম হয়, কারণ আমাদের কিন্তু এই দেশে এঁটেল এবং দোআঁশ মাটি কিন্তু অ্যাভেলেবেল। আমাদের সাদা মাটির পাহাড় নাই, যে একটা পাহাড় আছে বিজয়পুর, সেই বিজয়পুরের পাহাড় থেকে আমরা অল্প বিস্তর পাই, তাও এটা রিফাইন্ড ক্লে না। কিছু ক্লে কিন্তু আসলে চায়না থেকে আমাদের দেশে ইম্পোর্ট হয়, এবং সিলিকা, ফেলসপার্ট, কুয়ার্টজ, এই সমস্ত নানান উপকরণগুলো মিলিয়ে আমরা একটা আমাদের মতন করে একটা আবিষ্কারের জায়গায় যাই। এটা হলো একটা প্রথম দিক। আর দ্বিতীয় দিক হলো যে ক্লে বডি তৈরি করবো, আমি কি করব আসলে। যেমন আমি নিজে ভাস্কর্যে কাজ করি, তো ভাস্কর্য করার ক্ষেত্রে ভাস্কর্যের জন্য আলাদা ক্লে বডি তৈরি করতে হবে। ভাস্কর্যের গড়ন কেমন হবে, আমার বিষয়বস্তু কি, আমি কি চাইছি, কীরকম প্রেজেন্টেশনটা আলটিমেটলি করব, তো সেভাবে করে আমি তৈরি করেছি। তো এই ক্লে বডিটা আমি দেখেছি, আমি চীনে অনেকবার গেছি, অনেকগুলো আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছি, তো সেখানে সবাই তারা অ্যাপ্রিসিয়েট করেছে, এবং এটা একটা আলাদা একটা বিষয় তৈরি হয় যে এই ক্লের গুণাগুণটার কারণেই তারা খুব কিউরিয়াস হয়। কারণ চায়নাতে কিন্তু 1000 বছর ধরে সিরামিকের গবেষণা শেষ নাই। আর আরেকটা জিনিস কিন্তু তারা খুবই আনন্দ বোধ করে, সেটা হলো যে আমাদের যে ভাস্কর্য নির্মাণের যে জায়গাটা, আমাদের যে চিন্তার জায়গাটা, অর্থাৎ সিরামিকের গতানুগতিকতা থেকে বেরিয়ে নতুন কিছু করবার যে একটা প্রচেষ্টা আমাদের আছে, এই জায়গাটাকে দেখলাম চীনারা সাংঘাতিক রকম অ্যাপ্রিসিয়েট করে। তারা খুব ট্রেডিশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। চাইনিজ সিরামিস্ট যারা মানে একাডেমিক পর্যায়ে যারা শিক্ষক আছেন কিংবা রিনাউন্ড শিল্পী যারা আছেন, তারাও দেখেছি আমরা গতানুগতিকতার মধ্যে থেকে একটু নতুন কিছু করবার চেষ্টা করে। কিন্তু আমাদের এখানকার যে ফর্ম এবং চিন্তার যে মানে ভেঙে ফেলার যে নতুন কিছু উদ্ভাবনের যে জায়গাটা, এদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ফলে আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। এই কারণে কিন্তু আমি একবার যখন সাংহাই গেলাম, তখন আমার কাজ দেখে তারা খুব অভিভূত হলো। তখন তাদের সাথে আমরা ওই সিংহা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন প্রোগ্রাম করেছি। অনেক ওই ওখানকার শিক্ষক এবং শিল্পী চায়না থেকে আমাদের শিল্পকলা একাডেমিতে আসলো, আমরা গেলাম, একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করেও কিন্তু আমরা যে যার জায়গায় কিন্তু আমরা খুব আনন্দ করেছি এবং ঋদ্ধ হয়েছি। একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা কিন্তু চায়নাদের কাজ, আমাদের কাজ আমরা দেখতে পাওয়ার যে একটা সুবিধা, কে কী ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছে, এবং ভীষণ টেকনিক্যাল সাবজেক্ট হওয়ার কারণে কে কী টেকনিকগুলো অ্যাপ্লাই করছে, কে কী টুলস অ্যাপ্লাই করছে, কার সিরামিকের তাপমাত্রা কত দিচ্ছে এবং সেই তাপমাত্রাটাকে কীভাবে কন্ট্রোল করছে, আলটিমেটলি শিল্পকর্মটা আসলে কেমন হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলোর জন্য আমাদের যাওয়া আসার ভিতর দিয়ে সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধির একটা জায়গা ঘটে, এবং সম্পর্ক তো আছেই। আর এবার যে চায়না গেলাম যে লাস্ট 24 সালে, সেখানে খুব বললাম না যে অত্যন্ত নামি দামি শিল্পীরা এসছে। আমি খুব বেশি বড় কাজ ছিল না, ছোট কাজ ছিল, কিন্তু কাজটাকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমি খুব বেশি মনে রাখার মতন গল্পটা হলো, সেই দিন উপস্থিত যে ওপেনিং সেরিমনি, সেদিন আমাকে জানানো হলো যে আমাকে স্পেশাল গেস্ট করেছে তারা। ইউনেস্কোর প্রোগ্রাম 6টা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, 6টা বিশ্ববিদ্যালয় কো-অর্গানাইজারের সাথে যুক্ত, তো সেখানে যে আমাকে তারা এতটা সম্মান তারা করেছে, তো এটার জন্য আমি অত্যন্ত আনন্দ পেয়েছি যে আমাকে মঞ্চে তোলা হয়েছে, এ করা হয়েছে। এবং আমি তখন ওই ওপেনিং সেরিমনির পরবর্তীতে তাদের আরেকটা সেশন ছিল, ডিসকাশন পার্ট এবং প্রেজেন্টেশন পার্ট। তো সেখানে ওই আমাকে আগেই বলেছিল যে আমি যাওয়ার আগেই বলেছিল যে আমি যেন বাংলাদেশের সিরামিক নিয়ে যেন প্রেজেন্টেশন করি। তখন আমি কিনোট স্পিচ আমি দিয়েছিলাম আমার বাংলাদেশের যে ঐতিহ্যবাহী সিরামিক্স এবং একাডেমিক সিরামিক, আমাদের যে ধারাবাহিকভাবে যে সিরামিকটা কী পরিবর্তন হলো, আমরা কি করছি, এবং প্রাতিষ্ঠানিক সিরামিকের যে জায়গাটা, অ্যাস্থেটিক্স এবং আমাদের ফিলোসফি, আমাদের আবিষ্কার, সামগ্রিক ধারাবাহিকভাবে আমি আসলে ওখানে কিনোটে আমি তুলে ধরেছি, এবং সেখানেও খুব অ্যাপ্রিসিয়েট করেছি।
অনেক অনেক সারা পৃথিবীতে সিরামিকের ব্যবহার আছে। যেমন সিরামিক তো কয়েকটা ক্যাটাগরিতে, যেমন যে আমাদের ইউটেন্সিল অর্থাৎ ব্যবহারিক যে সিরামিক হাজার হাজার বছর ধরে কিন্তু এটা হয়ে আসছে, যেমন থালা বাসন মানে ক্রোকারিজ ধরনের সিরামিক, এতে তো চায়নারা ব্যবহার করছে এবং চায়নাদের হোটেল টোটেল যা যা কিছু আছে। ইন্টারেস্টিং লাগে ওইটাই যে প্রত্যেকটা হোটেলের জন্য তারা ইউনিক করে সিরামিক বানায়, এক একটা হোটেলের জন্য তারা আলাদা আলাদা করে সিরামিক বানায়। এবং ওরা আপনার স্যুপ খাওয়ার জন্য মানে নানাবিধ মানে চা খাওয়ার জন্য সিরামিকের ব্যবহার সাংঘাতিক রকম, এবং এর যে কী রকম ভেরিয়েশন। আর সিরামিকের জগৎটা প্রকৃত অর্থে অনেক একটা বিরাট জগৎ সারা পৃথিবীতে। আমি তো এমনিতে কথায় কথায় বলি যে এমন কোনো পৃথিবীর ঘর নাই যে একটা সিরামিক পাওয়া যাবে। মানে সিরামিকটা যে আমাদের সিভিলাইজেশনের শুরু থেকে এখন পর্যন্ত সিরামিকের যে কন্ট্রিবিউশন বা আমাদের জীবনের সাথে মিশে থাকার যে গল্পটা, এটা কিন্তু একেবারেই সত্য এবং এটা খুব বাস্তব। কীরকম যে প্রত্যেকটা জায়গায় আপনি সিরামিক পাবেন, কারণ এখানে যুগ যুগ ধরে মানে শত শত বছর ধরে নানান ধরনের রিসার্চ হয়েছে যে আলটিমেটলি আমরা পেয়েছি সিরামিকের কাপে কিংবা মগে চা কফি খাওয়ার যে তৃপ্তি, সেটা কিন্তু অন্য কোনো কিছুতে আসে। ফলে হয়েছে কি সিরামিক তার জায়গায় কিন্তু শক্তিশালী অবস্থানে কিন্তু আছে সারা পৃথিবীতে। এখন বলি আমরা তাহলে চাইনিজরা ডেডিকেশনটা কি, ওরা তো ভীষণ রকম ডেডিকেট। ওটা আমাদের এখানে নাম একটা ঘরে ঘরে কিন্তু সিরামিক ইন্ডাস্ট্রি এরকম বলা যায়। আমাদের এখানে নামই কিন্তু ছিল এই চীনামাটির বাসন, চীনামাটির বাসন আমরা চিনতাম চীনামাটির বাসন। তো চীনামাটির বাসন মানে চায়না। এরপরে এটা এক্সপ্লোরেশন ঘটেছে, জাপান ভালো সিরামিক করে, কোরিয়া সিরামিক করে, প্রায় প্রত্যেকটা দেশে সিরামিক আছে। ইতালির সিরামিক ভালো, জার্মানির সিরামিক্স ভালো, কিন্তু চায়নারা যেহেতু খুবই কর্মঠ জাতি এবং এটার একটা সুদীর্ঘ ইতিহাস পরম্পরা তাদের ভেতরে আছে, ফলে তাদের হোটেল রেস্টুরেন্ট ঘর বাড়ি প্রত্যেকটা জায়গায় ব্যবহারিক সিরামিকের জিনিসগুলো আছে। দ্বিতীয়ত দেখেন আপনি ধরেন এই যে আধুনিক যে স্থাপত্য নির্মাণের যে একটা জায়গা, মানে গৃহ নির্মাণ বা স্থাপত্য ডেভেলপমেন্টের যে জায়গাটা, সভ্যতা বিনির্মাণের মানে বর্তমান সময়ে সিরামিকের বিকল্প নেই। আপনি ইট থেকে শুরু করে, ইটও কিন্তু সিরামিকের অংশ, ইট থেকে শুরু করে তারপরে বেসিন, কোমর, টালি, হ্যাঁ এরকম অনেক জিনিস পাবেন আপনি ধরেন যে সিরামিকের মধ্যে। ওটা আবার আমরা বলছি ওটাকে আর্কিটেকচারাল সিরামিক। তারপর আরেকটা সিরামিক যে জিনিসটা মনে করেন যে মূল জায়গা গবেষণা, সেটা হলো স্টুডিও সিরামিক্স, যেখানে আমি কাজ করছি। স্টুডিও সিরামিক্সটা কি, মানে একজন মানে শিল্পী সেখানে তার মতন করে তিনি গবেষণা করবেন এবং নানান উপাদানে, কারণ এখানে আর্ট অ্যান্ড সায়েন্সের একটা সমন্বয় আছে। সিরামিক মানে একটা ক্যালকুলেশনের একটা ব্যাপার, এখানে একটা কেমিস্ট্রির একটা ব্যাপার আছে। ফলে হচ্ছে কি যেখানে নিরন্তর ল্যাবরেটরি থাকবে, সেখানে গবেষণা করবে, এই ক্লেটার সাথে এই ক্লেটা মিশিয়ে তার সাথে তাপমাত্রার অ্যাডজাস্টমেন্ট করবে এবং নতুন একটা জিনিস তৈরি হবে। হ্যাঁ, এবং প্রতিনিয়ত গবেষণা যে ব্যবহারিক সিরামিকের ক্ষেত্রে আসলে কতটা কমফোর্ট হবে, কতটুকু লাইট হবে, একটা মানুষ কতখানি চা আসলে তার প্রয়োজন, এই যে ভলিউমগুলো নির্ধারণ করা। তারপরে কাপের দেয়ালটা থিকনেসটা ঠিক আছে কিনা, হ্যান্ডেলটা আসলে কমফোর্ট কিনা, আমি কতক্ষণ ধরে রাখতে পারছি, আমি কতখানি চা খাবো। চায়নাতে আপনি দেখবেন ছোট ছোট কাপে কিন্তু চা খায়, ওরা কিন্তু কেটলিতে ভরে ভরে একটু পরে পরে চা শেষ হবে আরেকটু খায়, গরম করে করে আরেকটু খায়। এখন এগুলো জীবনযাপনের উপরে মানে সাংস্কৃতিক পার্থক্য আছে, অভ্যাসের পার্থক্য আছে। তো এরকম প্রতিটা পৃথিবীর সব ঘরে ঘরে সিরামিক খুব জনপ্রিয়, কারণ এটা একদম পরিবেশ বান্ধব, আমাদের জীবনের সাথে মিশে গেছে। ফলে এই স্টুডিও সিরামিকটা ডেভেলপ করেছে আপনার 19th সেঞ্চুরিতে, মূল ধারায় মানে আর্টের মূল ধারায় তখন চলে আসে। তো আগে ছিল সিরামিকটাকে ক্রাফট হিসেবে ভাবা হতো, মেজর আর্ট, মাইনর আর্ট, না কেন সিরামিক আর্ট হবে, না কেন হবে, এগুলো নিয়ে নানান পর্যায়ে কিন্তু সেমিনার, সিম্পোজিয়াম, বিতর্ক সেরকম হয়েছে। তো ইংল্যান্ডের যেমন আমরা এরা বলতে পারি পায়োনিয়ার, যারা গবেষণার একেবারে শীর্ষ পর্যায়ে মানে সিরামিককে প্রতিষ্ঠিত করেছেন, সুজি হামাদা জাপানের, তারপর ইংল্যান্ডের বার্নার্ড লিচ, তারপরে তাপিও রিকেলা, লর্ড কুইনবেরি, পাবলো পিকাসো, এমনকি পিকাসো জগৎ বিখ্যাত পেইন্টার হয়ে উনিও কিন্তু সিরামিকে কাজ করেছেন। উনি দেখেছেন বিপুল সম্ভাবনা, এই মাধ্যমটা বিপুল সম্ভাবনা। এরকম মাতিস সিরামিকে কাজ করেছেন। এই সমস্ত কাজ করে করে আমেরিকা কেন্দ্রিক এবং ইউরোপ কেন্দ্রিক শিল্পীরা কাজ করে করে প্রমাণ করেছেন যে সিরামিকের মধ্যে
যে পরিমাণ শিল্প মানে সত্তা আসলে লুকায়িত, হ্যাঁ, এর মধ্যে অনেক গবেষণার জায়গা আছে, এর মধ্যে অনেক সম্ভাবনা আছে, এবং এটা যা ওইটাকে আলাদা তখন করা হলো যে না, কারুশিল্প থেকে বেরিয়ে এটা সৃজনশীল আর একটা মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করো, অলরেডি হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল। এটা 19th সেঞ্চুরির মাঝামাঝির দিকে তখন প্রতিষ্ঠানগুলো গড়ে উঠল, বিভিন্ন একাডেমিগুলোতে সিরামিকের পঠন পাঠন নিয়ে নতুন করে রিসার্চ করার জায়গাটা তৈরি হলো। তো এই যে গবেষণাগুলো প্রতিষ্ঠানগুলো শিল্পীরা যে করেন, সে যে সমস্ত আবিষ্কার যে জায়গাগুলো করেন, যে রেসিপিগুলো উদ্ভাবন করেন, যে টেকনিকগুলো আবিষ্কার করেন, সেগুলো চলে যায় আবার কলকারখানাগুলো, সেগুলোই কিন্তু মানে সেই কলকারখানায় সেই জিনিসগুলো যায়, একাডেমিয়ার সাথে তখন ইন্ডাস্ট্রিয়াল একটা কোলাবোরেশন হয়। তো এভাবে হতে হতে সিরামিকের একটা ব্যাপক গবেষণা, একদম নিরন্তর গবেষণা সারা পৃথিবীতে চলছে, এবং এটা খুবই সময়ের সাথে সাথে কিন্তু সে তার জায়গায়, কিন্তু আপনি দেখবেন অনেক মাধ্যম কিন্তু প্লাস্টিক প্রবলেম করছে, তারপরে এই আরও এরকম স্টিল, এসএস কিংবা তামা, পিতল, এই সমস্ত বাসন কুসনগুলো কিন্তু যুগের পর যুগ চলার পরেও কিন্তু মানুষ বর্জন করছে, কিন্তু এক সিরামিক দীর্ঘদিন ধরে চলছে। চায়নার আতিথেয়তা সম্পর্কে একটু বলেন। এইটা বলে শেষ করা যাবে না। আমি পৃথিবীর যে কটা দেশে গেছি, হ্যাঁ, এটা যতগুলো দেশে গেছি, আমি খুব বেশি দেশ ভ্রমণ করি নাই, তবে 20-25টা 30টা তো হবেই। আর চায়নাতে আমি বহুবার গেছি, কিন্তু মনে হয় না যে চাইনিজদের মতন এত অতিথি পরায়ণ কিংবা এতটা যত্ন নেওয়া অতিথিদের আর কোনো দেশে এরা করতে পারে, এবং ওনাদের বিশাল বাজেট থাকে, আর আন্তরিকতার সীমাহীন আন্তরিকতা, মানে ওরা যে প্রোটোকল দেয়, তারা যে মানে সম্মানটুকু জানায়, হ্যাঁ, এটা আসলে মানে বলে শেষ করা যাবে না। একদম এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মাঝখানে সার্বক্ষণিক একটা মানুষের সেবা যত্ন করার জন্য যা যা লাগে, একজনের পেছনে 3জন লোক দিয়ে দেওয়া, দুভাষী দিয়ে দেওয়া, ভাষাগত একটা ত্রুটি আছে, প্রবলেম আছে, ফলে হয়েছে কি তারা ভলেন্টিয়ার নিয়োগ করা, এবং প্রত্যেকটা টাইমলি মানে খোঁজ খবর নেওয়া, ভালো হোটেল দেওয়া, ভালো ফুড, মানে ওরা সর্বোচ্চ চেষ্টা করে। তারা জানে না যে হালাল ফুড আমি নেব কিনা, বা আমি বাংলাদেশ থেকে গেলাম, বাংলাদেশ উপযোগী খাবারগুলো, আবার খাবার এত বেশি থাকে যে আপনি চমৎকার খাবার পেয়ে। ওদের কোনো খাবার আপনার পছন্দ আছে? ওদের প্রায় সব খাবারই ভালো লাগে। আমার বিশেষ ভালো লাগে চায়না ডাক। চায়নার ডাক একটা যে হাঁস, চায়নার ডাক খাবারটা ওরা ওই গ্রিলের মতন করে, ওটা কেটে কেটে দেয়, আমার ওটা খুবই ফেভারিট। আমি যতবার যাই, বহুবার গেছি, গেলে চায়না ডাক আমি খাই, এবং ওরাও খুব যে কোনো অতিথিদেরকে এই খাবারটাই পরিবেশন করি। এরকম একটা অনেক খাবার থাকে ওদের, খাবারের ভেরিয়েশন অনেক, আয়োজন মানে অতিরিক্ত আয়োজন করা হয়। আমরা এভাবে চিন্তাও করি না, আমরা এতটা আশাও করি না, কিন্তু এতই আপ্যায়ন, মানে তারা একেবারে ধরেন যে আমাদেরকে খুশি, মানে একজন অতিথি হিসাবে যে মূল্যায়নটুকু করবার সর্বোচ্চটুকু করা।